Hi friends, this is Bani and welcome to my channel. দেখো কখনো কখনো আমরা কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে কিছু ওয়ার্ডকে সেন্টেন্সে অ্যাড করি আর সেই ওয়ার্ডসগুলোকে সেন্টেন্সে অ্যাড করে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি আর এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করলে ইংলিশ সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ পাল্টে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই স্ট্রাকচারগুলো সেন্টেন্সে কেন ব্যবহার করব। দেখো কিছু বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়, তা না হলে আমরা এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবোই না। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে আমরা যেমন একটা কনভারসেশনকে আরো স্মার্টার করে তুলতে পারি, আরো অ্যাডভান্সড করে তুলতে পারি, ঠিক তেমনই যখন কেউ কনভারসেশনে স্ট্রাকচারগুলোর ব্যবহার করে আমরা খুব সহজেই বুঝতে পারি যে সে বলতে কি চাইছে। আমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ খুব সঠিকভাবে বুঝতে পারি। আর ঠিক সেই কারণেই আজকে আমি তোমাদের জন্য কিছু ইংলিশ স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। এর আগেও আমি কিছু ভিডিও তৈরি করেছিলাম ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা অনেক সেন্টেন্স স্ট্রাকচার কালেক্ট করতে পারবে আর সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারবে। তো এই ভিডিওটা খুব প্রোডাক্টিভ আর খুব হেল্পফুল হতে চলেছে। তো তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে দেখো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো কান্ট হেল্প। দেখো এর অর্থ কিন্তু সাহায্য করতে পারছি না বা সাহায্য করতে পারি না এরকমটা নয়। এই ওয়ার্ডগুলো যখন আমরা একটা সেন্টেন্সে বসাবো তার অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার অর্থটা কিন্তু পাল্টে যাবে। কিন্তু আমাদের জানতে হবে যে আমরা স্ট্রাকচারটা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করব। কান্ট হেল্প দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব তার অর্থ হবে থাকতে পারি না বা থাকতে পারে না। চলো দেখি এক্সাম্পল। সে আমার সাথে কথা না বলে থাকতে পারে না। She can't help talking to me. She can't help talking to me. দেখো সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রথমে আমরা সেন্টেন্সে সাবজেক্টের ব্যবহার করেছি আর ঠিক তারপরেই কান্ট হেল্পের ব্যবহার করার পরেই আমরা যে ভার্বটার ব্যবহার করেছি তার সাথে কিন্তু আমরা আইএনজি ইনকে যোগ করেছি আর তারপরে অবজেক্ট। তো ঠিক এরকম ভাবে আমরা যখন সেন্টেন্স তৈরি করব তার অর্থ হবে থাকতে পারি না বা থাকতে পারে না। আর একটা এক্সাম্পল দেখো, রিয়া গান না শুনে থাকতেই পারে না। রিয়া কান্ট হেল্প লিসনিং টু মিউজিক। রিয়া কান্ট হেল্প লিসনিং টু মিউজিক। তো কেউ যখন কোনো কিছু না করে থাকতেই পারে না এরকম অর্থ আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা কান্ট হেল্পের ব্যবহার করতে পারি। আশা করি এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরের স্ট্রাকচারটা। কখনো কখনো আমরা বাংলায় প্রায়ই বলে থাকি যে এই সমস্যাটার সমাধানের কোনো না কোনো উপায় তো অবশ্যই থাকবে বা তার থেকে মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। তো এরকম অর্থে দেয়ার মাস্ট বি সাম ওয়ে এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি, যার অর্থ হলো কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে বা কোনো না কোনো উপায় তো অবশ্যই থাকবে। ফর এক্সাম্পল, সমস্যাটা সমাধানের জন্য কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। There must be some way to fix the issue. There must be some way to fix the issue. আর একটা এক্সাম্পল দেখো, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো না কোনো উপায় তো অবশ্যই থাকবে। There must be some way to get rid of it. There must be some way to get rid of it. আশা করি স্ট্রাকচারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরেরটা। পরেরটা হলো ফ্রম নাও অনওয়ার্ডস, অর্থাৎ এখন থেকে। দেখো বাংলায় আমরা প্রায়ই বলে থাকি যে এখন থেকে আমি এই কাজটা করব বা আজ থেকে আমি পড়াশোনায় মন দেব বা সেদিন থেকে আমি ইংরেজি প্র্যাকটিস করতে শুরু করেছিলাম। তো এরকম অর্থে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি এক্সাম্পল। এখন থেকে আমি শৃঙ্খলাবদ্ধ হওয়ার চেষ্টা করব। From now onwards I will try to be disciplined. From now onwards I will try to be disciplined. আচ্ছা এবার যদি আমি বলতে চাই সেদিন থেকে আমি কোনো কিছু শুরু করেছিলাম, সেদিন থেকে এটা বোঝাতে চাইলে আমি কোন স্ট্রাকচারের ব্যবহার করব। তখন কিন্তু আমরা ফ্রম নাও অনওয়ার্ডস বা ফ্রম টুডে অনওয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করব না। তখন আমরা বলবো ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস। ফর এক্সাম্পল, সেদিন থেকে আমি ইংরেজি চর্চা করতে শুরু করেছিলাম। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস আই স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস আই স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ। আমার মনে হয় এখন তোমাদের ফ্রম নাও অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস বা ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস এর ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। এবার চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো প্রিটেন্ডিং টু।
এর অর্থ হলো ভান করা। দেখো আমরা বাংলায় প্রায়ই বলে থাকি যে সে ভালো সাজার ভান করছে বা সে নির্দোষ সাজার ভান করছে। তো এরকম অর্থে কিন্তু আমরা প্রিটেন্ডিং টু এর ব্যবহার সেন্টেন্সে করব। চলো দেখি এক্সাম্পল। তুমি নির্দোষ হওয়ার ভান করছো কেন? Why are you pretending to be innocent? Why are you pretending to be innocent? দেখো কখনো কখনো কোনো মানুষ নির্দোষ না হয়েও নির্দোষ হওয়ার ভান করে। তো সেরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, সে আমার বন্ধু হওয়ার ভান করছিল। She was pretending to be my friend. She was pretending to be my friend. পরের স্ট্রাকচারটা হলো কম্পালশন টু, দ্যাট মিনস বাধ্যতামূলক। দেখো কখনো কখনো আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু সেই কাজটা আমাদের করতেই হয়, আমরা বাধ্য থাকি সেই কাজটা করতে। তো সেরকম অর্থে আমরা বাধ্যতামূলক এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর এই সেন্টেন্সকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাব তখন আমরা কম্পালশন টু এর ব্যবহার সেন্টেন্সে করব। যেমন ধরো, এই চাকরিটা করা আমার বাধ্যতামূলক। ইটস মাই কম্পালশন টু ডু দিস জব। ইটস মাই কম্পালশন টু ডু দিস জব। যদি আমি বলি এটা তার বাধ্যতামূলক চাকরিটা করা, বা চাকরিটা করা তার বাধ্যতামূলক, তাহলে আমি কি বলবো? ইটস হিজ কম্পালশন টু ডু দিস জব। ইটস হিজ কম্পালশন টু ডু দিস জব। আমি জানি ইংরেজি চর্চা করাটা তার বাধ্যতামূলক। I know it's her compulsion to practice English. I know it's her compulsion to practice English. তো আমার মনে হয় এখন তোমরা কম্পালশন টু এর ব্যবহার তোমাদের কনভারসেশনে খুব সহজেই করতে পারবে। এবার চলো দেখি পরেরটা, পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো গেট এনাফ অফ, অর্থাৎ মন ভরে যাওয়া। দেখো প্রায়ই আমরা বাংলায় বলে থাকি যে এটা করে আমার মন ভরে গেছে, বা তোমার সাথে কথা বলে আমার মন ভরে গেছে। তার টিভি দেখে মনই ভরে না, তার মোবাইল ব্যবহার করে মনই ভরে না। তো এরকম অর্থে কিন্তু আমরা গেট এনাফ অফ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। চলো দেখি এক্সাম্পল। তার আমার সাথে কথা বলে মন ভরে গেছে। She gets enough of talking to me. She gets enough of talking to me. দেখো এখানে আমরা গেটস এর ব্যবহার এই জন্য করেছি কারণ সাবজেক্টটা she আছে। She is a third person singular number. চলো দেখি পরেরটা। আর একটা এক্সাম্পল দেখো, তার গান শুনে মনই ভরে না। She doesn't get enough of listening to music. She doesn't get enough of listening to music. পরের স্ট্রাকচারটা হলো সাপোজ টু। দেখো আমরা সেন্টেন্সে সাপোজ টু এর ব্যবহার তখনই করব যখন আমাদের বলতে হবে যে আমার আজকে এটা করার কথা আছে, বা আমার এটা করার কথা ছিল, তার আমাদের বাড়িতে আসার কথা ছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে সাপোজ টু এর ব্যবহার করব। আজ আমার প্রকল্পটি জমা দেওয়ার কথা, বা আজ আমার প্রকল্পটি জমা দেওয়ার কথা আছে। আই এম সাপোজ টু সাবমিট মাই প্রজেক্ট টুডে। গতকাল তার আমাদের বাড়িতে আসার কথা ছিল। She was supposed to come to our house yesterday. She was supposed to come to our house yesterday. যখন আমাদের বলতে হবে যে কথা আছে বা কথা রয়েছে, তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট টেন্সে রাখবো, অর্থাৎ সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী am is are এর ব্যবহার করব। কিন্তু যখন আমরা বলবো যে কথা ছিল, অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তখন কিন্তু আমরা was বা were এর ব্যবহার করব। যেমন ধরো আমি যদি বলি গতকাল তাদের আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাহলে আমি কি বলবো? They were supposed to come to our house yesterday. They were supposed to come to our house yesterday. তাহলে এখানে কিন্তু যখন সাবজেক্ট দে ছিল তখন কিন্তু আমরা were এর ব্যবহার করেছি, কিন্তু she এর পরে আমি was এর ব্যবহার করেছিলাম। তাই আমাদের সাবজেক্ট অনুযায়ী was বা were এর ব্যবহার করতে হবে সেন্টেন্সে, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়ে থাকে। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী am is are এর ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো there is likely to be. There is likely to be. That means সম্ভাবনা আছে বা সম্ভাবনা রয়েছে। ফর এক্সাম্পল, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। There is likely to be rain today. There is likely to be rain today. আর একটা এক্সাম্পল দেখো, ঝড়ের সময় বিদ্যুৎ বিভ্রাটের, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি লাইট চলে যাওয়া, তো ঝড়ের সময় লাইট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। There is likely to be a power outage during the storm. There is likely to be a power outage during the storm. তো এখন আমরা there is likely to be এর ব্যবহার সেন্টেন্সে খুব সহজেই করতে পারি। এবার চলো দেখি পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো the way. The way, তার অর্থ হলো ধরন।
দেখো এভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যখন আমরা সেন্টেন্স দেখবো তখন আমরা খুব ভালো করে বুঝতে পারবো। চলো দেখি সেন্টেন্স। আমি তার কথা বলার ধরনটা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে হি টক্স। আই লাইক দ্য ওয়ে হি টক্স। এবার আমি যদি বলি যে সে যেভাবে তর্ক করে আমি পছন্দ করি না, তাহলে আমরা কিভাবে বলবো? আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি আর্গিউস। আই ডোন্ট লাইক দ্য ওয়ে শি আর্গিউস। পরের স্ট্রাকচারটা হলো দ্য ভেরি। দ্য ভেরি, যার অর্থ হলো ওটাই বা সেটাই। ধরো আমরা বললাম যে আমি ওটাই খুঁজছিলাম, বা আমি ওটাই চাই যেটা তুমি ওখানে দেখেছো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ভেরির ব্যবহার করতে পারি। চলো দেখি এক্সাম্পল। তুমি আমাকে যে কাজটা বলেছো আমি সেটাই করছি। আই এম ডুইং দ্য ভেরি ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ টোল্ড মি। আই এম ডুইং দ্য ভেরি ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ টোল্ড মি। এটা সেই বইটাই যেটা আমি খুঁজি। দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট আই ফাইন্ড। দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট আই ফাইন্ড। পরের স্ট্রাকচারটা হলো ভেরি মাচ। দেখো সেন্টেন্সে আমরা যখন কোনো কিছু জোর দিয়ে বলবো তখন আমরা ভেরি মাচের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি এক্সাম্পল। আমি সেদিন বাড়িতেই ছিলাম। আই ওয়াজ ভেরি মাচ অ্যাট হোম দ্যাট ডে। আই ওয়াজ ভেরি মাচ অ্যাট হোম দ্যাট ডে। অর্থাৎ আমি সেদিন বাড়িতেই ছিলাম, আমি জোর দিয়ে কোনো কিছু বলছি। তো এরকম অর্থে কিন্তু আমরা ভেরি মাচের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো। আমরা এখানেই আছি কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। We are very much here, but you can't see. We are very much here, but you can't see. পরের স্ট্রাকচারটা হলো in terms of, অর্থাৎ এর ক্ষেত্রে বা এই ক্ষেত্রে। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা ইংরেজি সেন্টেন্সে কিন্তু প্রায়ই ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। In terms of health, exercise plays a vital role. In terms of health, exercise plays a vital role. তো আমার মনে হয় এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কিন্তু আমরা যদি এই স্ট্রাকচারটা ঠিক পরে ভার্বের ব্যবহার করি তাহলে আমরা কি করে করব? দেখো তখন আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি ইং কে যোগ করব। ফর এক্সাম্পল, লোকেদের বোঝানোর ক্ষেত্রে তিনি খুব স্মার্ট। ইন টার্মস অফ কনভিন্সিং পিপল হি ইজ ভেরি স্মার্ট। ইন টার্মস অফ কনভিন্সিং পিপল হি ইজ ভেরি স্মার্ট। তো এই ছিল কিছু ইংলিশ স্ট্রাকচার যেগুলোকে তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারো। আর যখন অন্যরা ব্যবহার করবে তখন তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে সেন্টেন্সগুলোর অর্থ কি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আরো আরো সেন্টেন্স তৈরি করে সেগুলোকে ব্যবহার করো। আর এইভাবে তোমাদের কনভারসেশনটাকে আরো বেশি অ্যাডভান্স করে তোলো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা চ্যানেলের নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.